Assalamualaikum warahmatullahi wabarakatuh. জয় মানুষের বন্ধু নওশাদ ভাইজান জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব। এই নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। এই নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। এ ভাইজান আগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছি। এ দলিতের বন্ধু ভাইজান তোমায় জানাই স্বাগতম। এ কৃষকের বন্ধু তোমায় জানাই স্বাগতম। ইনকিলাব 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 জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। এখন এই ভিড় কিন্তু 500 টাকার বিরিয়ানির প্যাকেটের ভিড় নয়। এই ভিড় প্রমাণ করে দিচ্ছে ভাতা দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। বাংলার ছেলেদের হাতে কাজ চাই, পেটে ভাত চাই, রেশনের চাল চুরি করা এই ভিড়কে করানো যায় না। বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাই স্বতঃস্ফূর্তভাবে আপনাদের এই উপস্থিতিকে। এদিকে এবি অংশের মায়েরা আছে, মায়েদের আজকে উপস্থিতি বলে দিচ্ছে ওই 1200,000 টাকার লক্ষ্মীর ভান্ডারে মায়েদের ভোটকে লুটা যাবে না। মায়েদের হাতে কাজ দিতে হবে। মাসের শেষে এক মা এক বোন মাসের শেষে 5-7 হাজার কম করে ইনকাম করবে, তার পলিসি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী দিনে আপনাদের জন্য আনবে। আমরা এখন উপস্থিত হয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী খাম চিহ্নে। এই জুন মাসের 1 তারিখে ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠাতে হবে। পার্লামেন্টে পাঠালে লাভ লসটা কি আপনাদের একটু জানতে হবে। সর্বপ্রথম আপনাদের জানা দরকার একটা এমপির কাজটা কি। এখানে অনেকে এই যে জায়গাটা আছে এর বাইরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে যেখানে আসতে পারেনি বলে, যে যেখানে চায়ের দোকানে বসে শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমার বক্তব্য বা আমাদের যারা বক্তব্য দিচ্ছিলেন তাদের কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। কি বলছি একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুগণ, আগে সর্বপ্রথম জানতে হবে একটা এমপির কাজটা কি। এমপির বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্র তথা এই হাসনাবাদ, স্বরূপনগর, আপনার বসিরহাট, বাদুরিয়া, মিনাখা, সন্দেশখালী, এই নিয়ে যে 7টা বিধানসভা আছে, এই 7টা বিধানসভার কিন্তু ভৌগোলিক অবস্থান 7 রকম। এই 7টা বিধানসভার মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ কি কি আছে, এমপি সাহেবের কাজ হচ্ছে সেটাকে নোট করে পার্লামেন্টে নিয়ে যাওয়া। যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, সেই আইন যেখানে তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলা আমি সন্দেশখালীর এমপি, আমি হাসনাবাদের এমপি, আমি হিঙ্গলগঞ্জের এমপি, আমি মিনাখার এমপি, আমি বসিরহাটের এমপি, আমি বাদুরিয়ার এমপি তথা বসিরহাট লোকসভা থেকে এসেছি। সন্দেশখালীতে প্রতি বছরে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাঁধ ভেঙে নষ্ট হয়ে গিয়ে নোনা পানি মানুষের জমিতে ঢুকে যাচ্ছে, ওটা বন্ধ করে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। এই কাজটা হচ্ছে একটা এমপি মহাশয়। আর আমাদের এমপি সেখানে টিকটক ভিডিও করতেই ব্যস্ত আর সেলফি তুলতেই ব্যস্ত। অপদার্থ একটা এমপি, দায়িত্ব কাণ্ড জ্ঞান একটা এমপি। আমি বলে যাচ্ছি এখান থেকে, আমাদের কথা বলেনি এমপির কাজটা কি। এই যে ব্রিজটার নামটা কি গো, এই যে একটা ব্রিজ ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, বাদুরিয়া ব্রিজ থেকে শুরু করে, এটা কোন বিধানসভা? এই 72 বিধানসভার মানুষের যে চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যেগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করে পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কানে পৌঁছে দেওয়া। আর শাসকের কাজ কি হবে, যে সমস্যাগুলো আছে সেইগুলোকে তারা
ধরে প্রতিটাকে সমাধান করা, এটার নাম হচ্ছে সরকার। দুঃখের বিষয় আমরা এটা ভুলে যাচ্ছি। একটু গলাটা টানছে ভাই, মাইকম্যান কি আছে, গলাটা টানছে, একটু দেখবেন তো। না, মাইক্রোফোনটা দোষ না। হ্যালো, আমরা এমপি কে ভোট দিয়ে পার্লামেন্টে এই জন্যই পাঠিয়েছিলাম যে আমার সুন্দরবন এলাকার মানুষের যে সমস্যা, বসিরহাট উত্তরের মানুষের যে সমস্যা, বসিরহাট দক্ষিণের মানুষের যে সমস্যা, বাদুরিয়ায় যে ব্রিজের সমস্যা, নদী পার হতে যে সমস্যা, মিনাখার যে সমস্যা কৃষকদের, সবগুলোকে পার্লামেন্টে উত্থাপন করবে। আর ওখানকার যিনারা শাসকে থাকবেন, ডিপার্টমেন্টাল মিনিস্টার, সেই সমস্যাগুলো সমাধান করবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের হয়ে কথা বলল না। যাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের পরিবর্তে, আমাদের কথা বলার পরিবর্তে আমাদের বিপক্ষে যে বিলগুলো আসছে বকলমে তাকে সহযোগিতা করেছে। যেমন সিএ নিয়ে ভোটাভুটির সময় মনে আছে তো আপনাদের, সিএ নিয়ে ভোটাভুটির সময় কি হয়েছে, ভোট তিনি দেয়নি, বিজেপিকে সহযোগিতা করেছে। ওটা তো আমরা জানতে পেরেছি বলে। যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল তখন ভোটাভুটিতে বিদায়ী এমপি হাজী নুরুল ইসলাম সাহেবদের দলের এমপির কি অবস্থান ছিল একটু জেনে রাখা আপনাদের দরকার। যদি সৎ সাহস থাকে, হাজী নুরুল সাহেবদেরকে বলছি, বসিরহাট উত্তরের তৃণমূলের নেতাদের বলছি, কৃষকদের বিরুদ্ধে এই শুভেন্দু অধিকারীদের, জমলাবাজের সরকার, সুকান্ত বাবুদের বিভাজনের সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল তখন আপনাদের এমপি পার্লামেন্টে কি ভূমিকা পালন করেছে সেই তথ্যটা জনমানুষে আনা হোক, দেখবেন বকলমে বিজেপিকে সুবিধা করেছে। তাই বন্ধুগণ, আমাদেরকে আগে জানতে হবে একটা এমপির কাজ কি, কতটা ক্ষমতা, কি করতে পারে। একটা এমপি অনেক কিছু করতে পারে যদি করার তার ইচ্ছে থাকে। একটা এমপির হাতে এক বছরে 5 কোটি টাকা আসে ডেভেলপমেন্টের জন্য। 5 বছরে তাহলে কত টাকা আসছে, 25 কোটি টাকা। এখানে নিশ্চিতভাবে বসিরহাট উত্তরের তৃণমূলের নেতাদের কাছে আমি প্রস্তাব রাখতে চাই, আপনারা মানুষের কাছে ভোট চাইতে আসার আগে এই 5 বছরে 25 কোটি টাকা আপনাদের এমপি কোথায় কোথায় খরচ করেছে তার ডেটাটা জনমানুষে আগে দিন, তার তথ্যটা আগে দিন, তারপরে ভোট চাইবেন। আগে তো দিতে হবে। 5 বছরে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন আপনি জানবেন না? আমি ভাঙড়ের বিধায়ক, আমাকে একে নিয়ে খুব পেরেশান অভিষেক বাবু, মমতা ব্যানার্জিরা আমার নামে অনেক কিছু বলে। আমি বলেছি আমি বছরে 60 লাখ টাকা পাই, এখন আমার বলাতে 10 লাখ বেড়েছে। বসিরহাট উত্তরের যিনি বিধায়ক আছে জিজ্ঞাসা করবেন ওনারাও 60 লাখ টাকা পেত, আমি বলার পরে 10 লাখ বেড়ে বছরে ওনারাও 70 লাখ টাকা পাচ্ছে উন্নয়ন করার জন্য, এই নওশাদ সিদ্দিকীর জন্য। জিজ্ঞাসা করে নেবে তো 70 লাখ করে হলে 3 কোটি সামথিং হচ্ছে। তো টাকা আমি আমার ভাঙড়ের সাধারণ মানুষদেরকে বলেছি, যে আপনাদেরকে একবার শুনিয়ে দিতে চাই যে 5 বছর শেষ হওয়ার সাথে সাথে এই 3.5 কোটি টাকা মতো, 3 থেকে 3.5 কোটি টাকা মতো কোথায় খরচ করেছি, কিভাবে খরচ করেছি, এবং আমার মাইনে আগে 80,000 ছিল, এখন বেড়ে 1,20,000 মতো হয়েছে। এই টাকা থেকেও কোথায় কার সংসার খরচ, কার ট্রিটমেন্টের জন্য, কার ছেলের পড়াশোনার জন্য, কাকে জামিন করানোর জন্য কোথায় কি খরচ করেছি সেই সমস্ত তথ্য দিয়ে ভাঙড়ের মানুষের কাছে 5 বছর শেষ হওয়ার সাথে সাথে খামে ভরে প্রতিটা বাড়িতে আমি আমার হিসাব পৌঁছে দেব। আমি যদি হিসাব পৌঁছাতে পারি তাহলে বসিরহাট উত্তরের তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের বিদায়ী এমপি কি কি খরচ করেছে, 5 কোটি টাকা নিয়ে কোথায় খরচ করেছে সেই তথ্যটা আপনারা অন্তত বাড়িতে না পৌঁছাতে পারলেও বড় বড় ব্যানার করে মেন বাজারে একটা করে টাঙিয়ে দিন। তবে আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, 1 তারিখে, জুন মাসের 1 তারিখে আপনাদের ভোট, তো জুন মাসের 1 তারিখের আগে পর্যন্ত ওরা ছাপাবে না, ওই তথ্য দেবে না, কারণ যে চুরিটা করেছে সেটা আমি ধরে দিতে পারবো হয়তো। আচ্ছা,
হ্যালো, যে আমি চ্যালেঞ্জ করছি এমপি মহাশয়া 5 বছরে কোথায় কি খরচ করেছেন তার 25 কোটি টাকা দিয়ে দেখাবে না 1 তারিখের আগে পর্যন্ত। কারণ আমি তো বিধায়ক, আমার ল্যাডেও তো আমার মানে দায়িত্বে তো 60 লাখ থেকে 70 লাখ হয়েছে। সে বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে একটু বুঝতে পেরেছি এখানে মাল কামানোর অনেক জায়গা আছে। এই দেখুন, আপনারা একবার জাস্ট ঘুরে দেখবেন, ওখানে একটা লাইট পোস্ট আছে দেখতে পাচ্ছেন, এখনো ইনকমপ্লিট আছে। দেখুন লাইট পোস্ট তো, হ্যাঁ না আমি বলছি ওটাকে লাইট পোস্ট তো আমি জানি ওটাকে করতে প্রকৃত কত খরচ আর কত বিল দেখায় এরা। ধরুন ওটা 3 লাখ টাকা খরচ আছে, দেখবেন এই ভোটের আগে পর্যন্ত ওরা বলবে না যে আমি 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছি। কারণ 3 লাখের লাইট পোস্ট করে 7 লাখের হয়তো বিল করে 4 লাখ টাকা ঝেড়ে দিয়েছে। এখন দেখালে নওশাদ সিদ্দিকী বলে দেবে 4 লাখ টাকা খেয়ে নিয়েছে। 1 নম্বর কথা। আবার কিরকম ভাবে ওর থেকে খাওয়া যায়, 3 লাখ টাকায় 30% নাহলে 20% দিতে হবে, ওখানে 60,000 বা 90,000 আবার খাবে। এই খাওয়াগুলো ধরে দেবো বলি এখন ওরা শ্বেতপত্র প্রকাশ করবে না কোথায় কোথায় কাজ করেছে। তবে আপনারা যদি আগামী দিনে আমাদের সুযোগ দেন, এই জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে যদি আমাদের প্রার্থীকে পাঠান, আমি আপনাদের বলে রাখি 25 কোটি টাকা কোথায় কি খরচ হবে টোটালটাই আপনাদের সাথে বসে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের মতামত নিয়ে সেই সমস্ত কাজ আমরা করব। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই যেন ইলেকট্রিক পোস্টে উদাহরণ দিই, ওটা করতে গেলে একটা বেস করতে হয়, জানেন কিভাবে লুটটা হয় টাকাটা? শুনুন, 12 mm হয়তো রোডের কথা বলা আছে, আপনারা জানেন না সরকারি কাজ চলছে, আর ওটা আপনার ট্যাক্সের টাকায় কাজটা হচ্ছে। সরকারের কি ট্যাক্সাল থেকে নিজের টাকা দেয় নাকি? মমতা ব্যানার্জি দেয় নাকি? শুভেন্দু অধিকারীর টাকা নাকি? না দিলীপ ঘোষের টাকা, না নরেন্দ্র দামোদর দাস মোদীর টাকা? এটা আমাদের টাকা। বরঞ্চ ওনারা যেগুলো চড়ে ঘুরে বেড়াচ্ছে সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে হচ্ছে। এই শুভেন্দু অধিকারী যে লিডার অফ অপোজিশন হিসাবে যে গাড়িটা পেয়েছে, গাড়ি এবং তেল আপনাদের ট্যাক্সের টাকায়। মমতা ব্যানার্জি যেগুলো চড়ে বেড়াচ্ছে সব নিয়ে সব আপনাদের ট্যাক্সের টাকা। তো আপনাদের বলি ওই যে এটা তৈরি করতে ওই 12 mm হয়তো রোডের কথা বলা আছে, কি বালির কথা বলা আছে, কি সিমেন্টের কথা বলা আছে, হয়তো হ্যাভেলসের বা ফিলিপসের দামি কোম্পানির লাইটের কথা বলা আছে। ও দরকার 3200 টাকা লাইটের পিস, দিচ্ছে 800 টাকা লাইট। অল্প দিনই কেটে যাচ্ছে, যাচ্ছে কার জনগণের। এইরকম ভাবেও লুট হয়। তো আপনাদের বলি আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা যেখানে যে উন্নয়ন আপনারা বলবেন আমাদের ওই টাকার মধ্যে সেটাই আমরা করব। কিন্তু যখন কাজটা হবে সর্বপ্রথম আমরা কি করব, একটা মনিটরিং কমিটি করব। ধরুন না এখানে 100 মিটার একটা ঢালাই রাস্তা হচ্ছে, 8 ফুট চওড়া 6 ফুট গেজ। ওখানে যে অনেক ক্ষেত্রে দেখবেন 8 ফুটের জায়গায় 6 ফুট চওড়া আর 6 ইঞ্চি গেজের জায়গায় 3 ইঞ্চি গেজ করছে। মানে এদিকে সাইডের 2 ফুট আর নিচের গেজের 3 ইঞ্চি খেয়ে নিচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। আপনাদের বলবো যে কাজ আমরা করব, আমরা মনিটরিং কমিটি করব। কমিটিটা কি, যেখানে কাজ হবে সেখানকার সাধারণ মানুষ ওই কমিটির মধ্যে থাকবে আর শিডিউলটা ঝুলবে। এই লাইট পোস্ট করতে গেলে কত খরচ, কি কোম্পানির লাইট, কত mm রড, কত বালি, কি সবটাই ওই শিডিউলে দেওয়া থাকবে। আর সাধারণ মানুষকে আমরা দায়িত্ব তুলে দেবো, কাজটা ঠিক হচ্ছে কেটু দেখে নেন। তাহলে চুরি হবে ভাই ওর মধ্যে, আমরা এই চুরিটা বন্ধ করব। আপনারা যদি পার্লামেন্টে পাঠান, আপনাদের হয়ে পার্লামেন্টে গিয়ে আপনি কৃষক, আপনার মাসিক গড়াই বাড়বে কি করে তার হয়ে আওয়াজ তুলবে। আপনি যদি পার্লামেন্টে পাঠান, আপনি ড্রাইভার, আপনার বিরুদ্ধে বিদায়ী এই বিজেপি সরকার যেভাবে ড্রাইভারদেরকে আবার শোষণ করার জন্য তাদের বিরুদ্ধে নাকি অ্যাক্সিডেন্ট করে পালালে 10 বছর জেল বা 10 লাখ টাকা ফাইন যে পরিকল্পনাহীন যে বিল এনেছে তার বিরোধিতা আমরা করবার জন্য পার্লামেন্টে আমাদের পক্ষ থেকে বলবে। এখানে যারা ড্রাইভার ভাইরা আছে, আমি যতটুকু জানি বা বাস্তব কথা বলছি, ড্রাইভাররা ইচ্ছাকৃতভাবে কাউকে অ্যাক্সিডেন্ট করে না। বরঞ্চ দেখা যায় গরু এসে গিয়েছে রাস্তায়, ছাগল কুকুর এসে গিয়েছে, বাঁচানোর জন্য গাড়ি পাল্টি খেয়ে যায়। তাহলে ড্রাইভারদের বিরুদ্ধে যে বিল মোদী সরকার নিয়ে এসেছে তার বিরোধিতা করার দরকার ছিল এই নুরুল ইসলাম সাহেবদের এমপির। কিন্তু দুঃখের বিষয়, নুরুল ইসলাম সাহেবদের এমপি পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও করতে ব্যস্ত ছিল, ড্রাইভারদের হয়ে কোনো কথা বলেনি। তাই বসিরহাটের ড্রাইভাররা ঐক্যবদ্ধ হন যে বিজেপি সরকার আপনাদের বিরুদ্ধে বিল নিয়ে আসছে, তাদের বিরুদ্ধে যেমন ভোট দেবেন। আর বিল আনার সময় এই নুরুল ইসলাম সাহেবদের এমপিরা চুপ ছিল, তাই নুরুল ইসলাম সাহেব করার প্রয়োজন নাই। খামচিহ্ন পার্লামেন্টে গিয়ে ড্রাইভারদের হয়ে কথা বলবে আর তাদের হয়ে আওয়াজ তুলবে।
আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের জীবিকা কি সব থেকে ভালো, মানে বেশি জীবিকা কাদের কি আছে, কি করেন আপনারা? হ্যাঁ, দর্জি, বিড়ি বাঁধা, মাছ চাষ, ইট ভাটা, আর কি রাজমিস্ত্রি, চাষবাস, তাই তো? এবার একটা একটা করে বলি, আপনাদের সমস্যাগুলো বলবো না কে চোর ডাকাত তাদের কথা বলবো। আমার মনে হয় আপনাদের সমস্যাগুলো জানা দরকার, জানতে হবে। প্রথম আসে থাকে ইট ভাটাতে। ইট ভাটায় যারা কাজ করেন, যে শ্রমিকরা কাজ করেন, ওই রকম ভাবে কাজ করা যায় না। আপনারা বলুন, ইট ভাটায় যারা কাজ করেন তাদের সকালে গেলে যখন বিকালে ফিরে তাদের অবস্থা কি থাকে? পুরো একদম মানে বলে না ভূত হয়ে ফিরছে, তাই তো? শুনুন, শ্রম কোড বলছে ওই ধরনের কাজ করলে তাকে ফুল ইকুইপমেন্ট ড্রেস দিতে হবে। আপনারা জেনে রাখুন, এই ইটভাটার মালিকগুলোদের সাথে দেখুন তৃণমূলের নেতাদের খুব ভালো সম্পর্ক। কারণ একটা ড্রেস দিতে গেলে 1000 টাকা খরচ আছে, 2000 টাকা ড্রেস দিতে হবে, ওই টাকাটা হয়তো হাফ হাফ মেরে দিচ্ছে ওরা। তো আপনাদের বলি, আপনাদের শ্রম চুরি করা হচ্ছে। 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করিয়ে নিচ্ছে, 8 ঘন্টার বেশি কাজ করা যাবে না। এই আন্দোলনে কিন্তু ঐতিহাসিক মে দিবস হয়েছিল 1886 সালে হে শহরে। এই আন্দোলন হয়েছিল, শ্রমিকরা করেছিল যে 8 ঘন্টার বেশি শ্রম দেবে না। কিন্তু বর্তমানে দেখুন দুঃখের বিষয়, 8 ঘন্টার বেশি 10 ঘন্টা 12 ঘন্টা খাটিয়ে নিচ্ছে, কিন্তু আপনার শ্রমের দাম ঠিকঠাক দিচ্ছে না। এবং আপনারা যে কাজটা করছেন কোনো সেফটি সিকিউরিটি নাই। তাই আপনাদের বলবো, আপনাদের হয়ে ইটভাটার শ্রমিকদেরকে যখন কাজ করবে ফুল ইকুইপমেন্ট দিয়ে, কারণ এই বালি পাথর ধোঁয়া যেগুলো যাচ্ছে, মাটি শরীরে যাচ্ছে, শরীরের ক্ষতি হচ্ছে, সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। তাই আপনাদের বলবো, আপনাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে বসিরহাটের ইটভাটার শ্রমিকদের জন্য যাতে ফুল ইকুইপমেন্ট পরিয়ে, তাদের শ্রমিকদের ড্রেস কোড পরিয়ে কাজের ব্যবস্থা করে ইটভাটা মালিকরা, তার আওয়াজ খামচিহ্ন পার্লামেন্টে গিয়ে করবে। আছে ভাই, সব সিস্টেম আছে, দেয় না আপনাদের। শ্রম কোডের মধ্যে বলা আছে আপনার ওই যে ধুলো টুলো যাচ্ছে না, এতে সিলিকোসিস রোগ হয়ে যাবে, ভয়ঙ্কর রোগ হবে, পুরো ধ্বংস হয়ে যাবে। এই মিনাখা চত্বর এই দিকটাতে খুব আছে, পাথরের যারা কাজ করে, এই ইটভাটার যারা কাজ করে, এই ধরনের রোগে তারা আক্রান্ত। এটা পশ্চিমবাংলা সরকার জানে না, এটা এমপি সাহেবা জানতো না। কিন্তু এমপি সাহেবাদেরকে ইটভাটাওয়ালারা, সরি ইটভাটার যারা শ্রমিক, তারা দেখবেন সকাল সকাল গিয়ে আগে ভোটটা দিয়েছিল। সর্বপ্রথম যদি লাইনে কারা থাকে, ওই 300 টাকায় যারা রোজ যে ইনকাম করে তারাই যে লাইনে ভোটটা দিয়েছে, তাদের হয়ে কথা বলার দরকার ছিল, এমপি সাহেবা কথা বলেনি। তো নতুন করে যদি আমাদেরকে নুরুল ইসলাম সাহেবরা বোকা বানাতে আসে, আর বানবো আমরা? আর বানবো? আমাদের কি করতে হবে? চলো এমপি পাল্টাই। কি করতে হবে? চলো এমপি পাল্টাই। এমপি পাল্টে, দল পাল্টে, খাম চিহ্নকে এমপি করে পার্লামেন্টে পাঠাবেন। ইটভাটা শ্রমিকদের ওই ড্রেস কোড সহ তাদের মজুরি বাড়ানোর জন্য পার্লামেন্টে অন্য কেউ আওয়াজ করেনি। 17 বার আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন। ইতিপূর্বে এখানে 1952 সাল থেকে বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু এমপিরা পার্লামেন্টে গিয়েছে। কেউ সন্দেশখালীর কেন বাঁধ ভেঙে যাচ্ছে, কংক্রিটের বাঁধ নির্মাণ করা দরকার, সিমেন্টের বাঁধ নির্মাণ করা দরকার, বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করে বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করলে সন্দেশখালী থেকে তত্ত্ব এলাকার মানুষেরা ওই প্রতি বছর যেভাবে প্রাকৃতিক দুর্যোগে তাদের ঘরদোর থেকে শুরু করে জমি জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হতো না। কিন্তু দুঃখের বিষয়, 17 বার ভোট দিয়ে এমপি করে পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনাদের হয়ে কথা বলেনি। সময় এসেছে, একবার ভরসা করুন। 18 বারের মাথায় আমি আপনাদের কথা দিতে পারি, আপনারা প্রতারিত হবেন না, আপনারা প্রতারণার শিকার হবেন না। খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠালে খাম চিহ্ন গিয়ে সন্দেশখালীর ওই বাঁধ নির্মাণের কথা যেমন বলবে, এই বসিরহাটের এই এলাকার বিড়ি শ্রমিকদের কথা বলবে, এখানকার দর্জি শ্রমিকদের কথা বলবে, ইটভাটা শ্রমিকদের কথা বলবে, শ্রমজীবী মানুষের কথা বলবে, কৃষকদের কথা বলবে। আমি আপনাদের বলি, এখানে যারা বিড়ি শ্রমিক আছেন, আমার কাছে তথ্যটা এই মুহূর্তে নাই। আমি পশ্চিমবাংলা সরকারকে প্রশ্ন করেছিলাম, শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, 1000 বিড়ি বাঁধলে তার রোজ কত? আপনারা যারা বিড়ি শ্রমিক আছে, আপনারা 1000 বিড়ি বাঁধলে কত টাকা দেয়? হ্যাঁ, মধ্যখান থেকে অন্তত কম করে 50 টাকা ঝেড়ে দেয়। আমার উপরে রাগ কেন বুঝতে পেরেছেন? আজকের পর থেকে
এই মুহূর্তে আমার মনে নাই ভাই, আমার কাছে আমার প্রশ্নের উত্তর, আমি কোশ্চেন করেছিলাম, উত্তর দিয়েছিল সম্ভবত 255 টাকার আশেপাশে 1000 বিড়ি বাঁধলে 255 টাকা পাবে। তাহলে প্রায় 50-55 টাকা কারা ঝাড়ছে বিড়ি কোম্পানির মালিকগুলো। আর খোঁজ নিয়ে দেখুন তারা ঝাড়ার সুযোগটা কেন পাচ্ছে, এই তৃণমূলীদেরকে টাকা দিচ্ছে বলে। ওদেরকে মাসে একটা টাকা দিয়ে দিচ্ছে, তোমরা এটা নিয়ে বসে থাকো, আর বাকি 1000 পিছু বিড়ি থেকে 55 টাকা কম করে ঝেড়ে দিচ্ছে ওরা। তাই আপনাদের বলছি, আমি পশ্চিমবাংলার বিধানসভায় আওয়াজ তুলেছিলাম, বিড়ি শ্রমিকদের 1000 বিড়ি বাদলে যে সরকারি রেট আছে সেটা কম হচ্ছে, সেটাকে বাড়াতে হবে, তাদের মজুরি বাড়াতে হবে। এই আওয়াজটা দেশের শ্রম মিনিস্টারের কাছে, দেশের লেবার মিনিস্টারের কাছে পাঠাতে চাই। আপনাদের আওয়াজটা, আপনাদের কণ্ঠকে, জনগণের কণ্ঠকে পার্লামেন্টে পাঠাতে চাই। যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে পাঠাতে চাই। সেখানে যেখানে আইন তৈরি হবে, যখন আইন তৈরি হবে, সেখানে আমাদের আখতার রহমান বিশ্বাস বিড়ি শ্রমিকদের জন্য আওয়াজ তুলবে যে 1000 বিড়ি বাঁধলে আর 255 টাকা নয়, এটাকে ডবল করতে হবে। এই আওয়াজটা তুলবে। ভোটটা কেন আমরা দিই, এটা ভাবতে হবে। আগামী 5 বছর নাগরিকদের ভালো কিভাবে থাকবে, আগামী 5 বছর দেশ কিভাবে চলবে, তার দায়িত্ব সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ 543 জনের উপরে তুলে দেয়। এটা হচ্ছে লোকসভার ভোট। সহজে যদি বুঝাতে পারি, লোকসভার ভোটটা কি খাই না মাকে, তাই না? বলে খাই না মাকে। ভোট আসছে যাচ্ছে তো, কিন্তু ভাবতে হবে কি ভোটটা কি। আগামী 5 বছর দেশ কিভাবে ভালো থাকবে, দেশবাসী কিভাবে ভালো থাকবে, তথা দেশ কিভাবে এগিয়ে যাবে, জনগণ কিভাবে উপকৃত হবে, জনগণের হাতে কিভাবে টাকা আসবে, সেটার জন্য এই লোকসভা হয়। সারা ভারতবর্ষে 140 কোটি মানুষ আছে। এই 140 কোটি মানুষ সবাই যদি পার্লামেন্টে গিয়ে বলে আমি বিড়ি শ্রমিক, আমার সমস্যা, আমি দর্জি, আমার সমস্যা, আমি চাষি, আমার সমস্যা, আমার রাস্তা নাই, আমার পুকুর মানে আপনার কি বলে কল নাই, আমার স্কুলে টিচার নাই, আমার রেশন নাই, যদি এই আমার বাঁধ ভেঙে গিয়েছে, যদি সবাই মিলে 140 কোটি মানুষ কি পার্লামেন্টে গিয়ে বলতে পারবে? সম্ভব না। এখানকার প্রায় 16 লক্ষ ভোটার আছে, সবাই কি পার্লামেন্টে গিয়ে বলতে পারবেন? সম্ভব নয়। সেই জন্য 16 লক্ষের মানুষের মধ্যে থেকে 15 লক্ষ মানুষের মধ্যে থেকে একজনকে আমরা পার্লামেন্টে পাঠাই, যে আমাদের কণ্ঠ হয়ে কথা বলবে, আমাদের দুর্দশার কথা একজন গিয়ে ওখানে উগলাবে, মানে বলবে। ঠিক যেভাবে ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে রাজ্যের আইনসভায় পাঠিয়েছে, ভাঙড়ের মানুষের যে সমস্যা যেগুলো আছে সবটা একবার করে বলে দিচ্ছে, আবার রিপিট করতে হচ্ছে আমাকে। বুঝতে পেরেছেন? তা আমার এমপিও সেটা বলবে, কিন্তু এটা বলে না। আর ওখানে যারা থাকবে তারা এই সমস্যাগুলোকে সমাধান করবে। বন্ধুগণ, তো আপনারা যারা বিড়ি শ্রমিক আছেন, আমি আপনাদের বলতে পারি, এখানে নেতৃত্ব কারা আছে? এই লোকাল কে আছে? ব্লকের কি আছে? আচ্ছা, এই অঞ্চলের কি সালাম ভাই? আচ্ছা, আমি মুসার কাছে পাঠিয়ে দেবো, ছবিটা তুলে আমার ঘরে আছে রাখা ভাই। খুব তাড়াতাড়ি একটা বড় ট্যাব নিতে হবে, সব নিয়ে ঘুরতে হবে সাথে করে, নাহলে অনেক কাগজ। আমি মুসার কাছে কাল পরশুর মধ্যে পাঠিয়ে দেবো। মুসা, তুমি দায়িত্ব নিয়ে এদের কাছে পাঠিয়ে দেবে। আর এখানে যারা বিড়ি শ্রমিকরা আছেন, আমাদের নেতৃত্বতার সাথে যোগাযোগ করে নেবেন। পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে আমাকে যে তথ্যটা দিয়েছে, 1000 বিড়ি বাঁধলে কত টাকা আপনাদের দিতে হবে, সেই টাকাটা যদি না পান, যে বেটা এতদিন ধরে বিড়ি বাঁধাচ্ছে তাকে বলবেন যা ভুল করেছিস, ভাইজান এসে শুনিয়ে গেছে, নাহলে তোর বিরুদ্ধে মামলা করবো, এরপর থেকে 1 টাকা আমরা কম দেবো না। পারবেন তো? হ্যাঁ, ক্রেতা সুরক্ষা দপ্তরে মামলা করে দেবো বিরুদ্ধে, বলে দেবেন একদম, বলে ভাইজান একদম 5 টাকার পেনে রেডি আছে, এমন খোঁজে দেবো, বেটাকে বুঝিয়ে দেবো। কিন্তু তো আপনারা ডেটাটা নিয়ে নেবেন। ওই 250 টাকার আশেপাশে, আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না, সেই টাকা ওদেরকে দেখাবেন। এই দেখ, এই কাগজটা যদি মিথ্যা, তো নুরুল হাজিকে জিজ্ঞাসা করে এটা সত্য কি মিথ্যা, জিজ্ঞাসা করবেন। এই তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞাসা করতে বলবেন এটা কি সত্য কি মিথ্যা, ওদের সরকারের দিয়া, মানে তৃণমূল পরিচালিত সরকারের দেয়া, সেটা আমি দিয়ে দেবো। দ্বিতীয় আসা যাক, দর্জি শ্রমিক যারা আছে, আজকে শ্রম চুরি হচ্ছে। আজকে অবাক লাগছে, এই শুভেন্দু অধিকারীদের সরকার বড় বড় ডায়লগ দিয়েছিল। কি বলেছিল? যেটা এই কি ডায়লগ দিয়েছিল বলুন তো শুভেন্দু অধিকারীদের সরকার? যে ক্ষমতায় আসলে ডলারের থেকে নাকি টাকার দাম বেড়ে যাবে।
কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের টাকার দাম বাড়ছে, বরঞ্চ আমাদের টাকার দাম কমছে। বাংলাদেশের টাকার দাম বাড়ার কারণ হচ্ছে ওরা গার্মেন্টস, অর্থাৎ আপনারা যে দর্জি শিল্প যারা সাথে যুক্ত, এর কাজটা বাংলাদেশে খুব ভালো হচ্ছে। ওই কাপড় বাংলাদেশ থেকে বিদেশে এক্সপোর্ট হচ্ছে। আমাদের অপদার্থ সরকার হিন্দু মুসলমানের রাজনীতি করে শুধু ক্ষমতায় টিকে থাকবে। হিন্দু না লাভ হবে না মুসলমানের লাভ হবে, অমিত শাহজির লাভ হচ্ছে আর রাজনাথ সিং এর ভাইপোর লাভ করাচ্ছে। আমার এলাকার গরিব যে দর্জি শ্রমিক আছে, সে রামও আছে, রহিমও আছে, তার আজ থেকে 10 বছর আগে যে কাজটা করলে মাস দিন গেলে 1000 টাকা ইনকাম করে ফেলতো, সপ্তাহে একটা ভালো ইনকাম করতো, তার এখন দিন গেলে 400 টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে বলছি? অপদার্থ সরকার তো এই রেখাপাত্র মহাশয় যে দলে নাম লিখিয়েছেন, ওই দলটা অপদার্থ দল। ও সবকা সাথ সবকা বিকাশ বললে ও আদানি আম্বানিদের সাথ দেয় আর গুজরাটের বিকাশ করে। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে কি আমরা সবাইকে নিয়ে চলতে জানি। তা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছে, এখান থেকে সকলকে নিয়ে চলতে চাইছেন বলছেন, পশ্চিম বাংলায় যে 42টা প্রার্থী দিয়েছেন, কই সংখ্যালঘু মুসলিম সমাজের একটা প্রার্থীকেও তো দেখতে পেলাম না। হ্যাঁ, প্রশ্ন করবেন না? শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে। এই সবকা সাথ সবকা বিকাশ, এদের ফাঁদে পা দেবেন না। তো ওই অপদার্থ সরকার যেটা 10 বছরে চলেছে, ব্যর্থ সরকার, এরা আমাদের দেশের যারা এই কাপড়ের শিল্পের সাথে যারা যুক্ত, আজকে আমার দেশের মাল যদি, আমার দেশের কাপড় যদি, সেলাই করা কাপড় যদি বিদেশে যায়, তাহলে ডলার আসবে। ডলার আসলে আমার এখানকারের, আমার এই বসিরার উত্তরের যারা দর্জি শ্রমিক আছে তারা মুনাফা পাবে, তাদের ইনকাম বাড়বে। কিন্তু অপদার্থ সরকার ব্যর্থ হয়েছে, এই পলিসি তাদের নাই। আপনারা যদি চান আমাদেরকে পার্লামেন্টে পাঠান, তাহলে এখানে মেনশন, কলিং অ্যাটেনশন, প্রাইভেট বিলের মাধ্যমে আমরা আমাদের খামচিহ্নের পক্ষ থেকে ভারত সরকারকে পলিসি করার জন্য, নতুন গার্মেন্ট শিল্পের জন্য, বিদেশের সাথে পলিসি করার জন্য আমরা পলিসি তুলে দেবো তাদের হাতে, আমাদের শ্রমিকদের যাতে ইনকাম বাড়ে তার জন্য। আমাদেরকে সুযোগ দিলে আমরা করতে পারবো। আপনারা জানেন পর্যায়ী শ্রমিক আসলে অ্যাকচুয়াল কি জানেন, বিধানসভা টিভিটা নাই, সমস্যা এখন হয়ে যাচ্ছে। পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্ট টিভিতে কি হয়, পার্লামেন্টে গিয়ে এমপি কি বলেন না বলেন সেইগুলো সব তথ্যগুলো পাওয়া যায়। আর বিধানসভা টিভি নাই, নওশাদ সিদ্দিকী কি বলছে সব লিখিত পাবে। যদি ভিডিও থাকতো আমাকে এত কষ্ট করতে হতো না। আমি কোন সমাজের মানুষের জন্য কথা বলিনি, ওর মধ্যে কোন সমাজের মানুষের জন্য কথা বলিনি, দলিত, হিন্দু, আদিবাসী, মুসলিম থেকে শুরু করে সবার দাবি ওখানে তুলে দিয়েছি অলরেডি। যদি কেউ চ্যালেঞ্জ করে যে অন্য বিধায়করা যত কোশ্চেন জমা দিয়েছে, যত মেনশন করেছে, যাই করেছে, কথা বলেছে, ডিবেটে অংশগ্রহণ করেছে, আশা করছি সংযুক্ত মোর্চা তথা খামচিহ্নের বিধায়ক টপ 3-র মধ্যে থাকবে। এই জন্যই তাদের ভয়। এরা কি করে, ওই শাহজাহান শেখের মতো মুসলমানকে নেতা বানাতে চায়, এরা শওকত মোল্লার মতো মুসলমানকে নেতা বানাবে, এরা আরাবুলের মতো মুসলমানদের নেতা বানাবে, শিক্ষিত মুসলমানদেরকে পরে আক্রমণ করবে। আপনাদের এলাকারই ভূমিপুত্র প্রফেসর রবিউল সাহেব কদিন আগে আপনাদের এলাকায় বাড়ি তো নাকি, ওটা কোন জায়গায় বাড়ি গো? হিঙ্গলগঞ্জে বাড়ি। তারপরে দুষ্কৃতীরা আক্রমণ করলো, কোনো বিচার হচ্ছে না। উনি প্রফেসর, মুসলিম সমাজের, ওনাকে মমতা ব্যানার্জি পছন্দ করে না। ভাই অনেক বলার আছে, সময় স্বল্প। আমি এখানে একটা জিনিস দেখলাম, এখানে একটা কল বসিয়েছে, তার জন্য প্রতি ব্যারেল পিছু 5 টাকা করে নিচ্ছে। এটা সত্যি কথা? হ্যাঁ, এবার আপনাদের বলি একটু, কলটা কারা বসিয়েছে? পশ্চিমবঙ্গ সরকার বসিয়েছে না প্রাইভেট কেউ বসিয়েছে? দাঁড়িয়ে জানতে হবে। যে 5 টাকা করে নিচ্ছে তার জন্য স্লিপ দিচ্ছে, কাল থেকে 5 পয়সা দেবেন না আপনারা, কাল থেকে 5 পয়সা দেবেন না। আর যে বাটা নিচ্ছে তার বিরুদ্ধে থানায় লিখিত কমপ্লেন করুন। সে যেই হোক, সে হাজী নুরুল ইসলামের খুব কাছের লোক হোক, বিধায়কের কাছের লোক হোক, আর মমতা ব্যানার্জি স্বয়ং হোক,
বিনা স্লিপে 5টা পয়সা দেবেন না আপনারা। আপনাদের বলে যায়, আপনারা কান খুলে শুনুন, যদি এটা ট্যাক্সটা আমি আমার রাজ্য আমার দেশকে দিই 5 টাকা, কেন আমি হাসি মুখে 50 টাকা দেবো, কিন্তু কোনো দুর্নীতিবাজ তোলাবাজদের পকেট ভরানোর জন্য আমি 5 পয়সা দেবো না। কাল থেকে, আগামী কাল থেকে আপনারা 5 পয়সা দেবেন না। পানি আনতে যাবেন, যদি পানি না নেয় একটা ভিডিও করবেন, ভিডিওটা দেবেন, আমরা কোথায় কোন জায়গায় মামলা ওর বিরুদ্ধে ঠুকতে পারি, যে বেটা চাইবে টাকা তাকে বুঝিয়ে দেবো। ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না, গিয়ে বলবেন আমাদের আইএসএফ এর বিধায়ক এসেছিল, এটা কথা বলেছে, এটা সরকারি কল। সরকারি কল তো ভাই, হ্যাঁ, যে তুমি 5 টাকা করে ব্যারেল পিছু নিচ্ছ, এর কারণটা দেখাও আমাকে। আর আমি 5 টাকা কাকে দিচ্ছি, ভূতকে দিচ্ছি না জেনকে দিচ্ছি ভাই, তাই না? তুমি 5 টাকা নিচ্ছ, এর সপক্ষে আমাকে রিসিপ্ট দিতে হবে। যদি যদি আমার এই টাকাটা পশ্চিমবাংলা সরকারের কোষাগারে জমা হয়, পঞ্চায়েতে জমা হয়, সমিতিতে জমা হয়, জেলা পরিষদে জমা হয়, তারও স্লিপ আছে, সেই স্লিপটা নেন, তাহলে 5 টাকা দেবে। আর না হলে না ভাই, আমি তোমাকে 5 টাকা দিইনি বলে আমাকে তুমি পানি দিচ্ছ না, ভিডিও একটা করে আমাদেরকে দিয়ে দেবে। আর সে বেটাকে বলুন, তুমি খুব তাড়াতাড়ি সারা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের মানুষের কাছে তোমার ছবিটা উঠে যাবে, এ পানি চুরি করে খায়। কাল থেকে করবেন, কিন্তু ঝামেলা করবেন না, অনুরোধ, অশান্তি করবেন না। অশান্তিতে জর্জরিত আমরা ভাই, উঠতে অশান্তি, বসতে অশান্তি, আর কত অশান্তি করবেন? 1952 সাল থেকে আপনার দাদুকে অশান্তিতে লাগিয়ে রেখেছিল, মারামারি হানানি করেছে। আপনার দাদু ওর দাদুর মাথা ফাটিয়েছে, আর ওর দাদু আপনার দাদুর মাথা ফাটিয়েছে। কেউ শ্মশানে গেছে, কেউ কবরস্থানে গেছে, কেউ মিথ্যা কেসে জেলে গেছে, কেউ মাথা ফাটিয়ে বাড়ি ঢুকেছে। দাদুরগুলো সব ধ্বংস হয়েছে। আপনার বাবাদেরকেও একই করেছে, এখন আপনাদেরকে করার চেষ্টা করছে। আর নয় ভাই, আমি অনুরোধ করছি আপনাদেরকে, বলে না লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই বলছে না, হ্যাঁ, আমি এতটুকু কথা বেশি বলবো না। এখন এখানে সিপিএম এর পক্ষ থেকে কাকে দাঁড় করিয়েছে? 2016 সালের পর থেকে নিরাপদা বাবুকে এখানে খুঁজে পাওয়া গিয়েছিল। হ্যাঁ, সন্দেশখালীতে যখন যে মানুষগুলো সিপিএম কে ভোট দিয়েছিল তাদেরকে মাঝপথে ছেড়ে দিয়ে তিনি কোথায় চলে গিয়েছিলেন? বাঁশদরণীতে তার ছেলের ফ্ল্যাটে নিরাপদে থাকার জন্য। আর সন্দেশখালী মায়েদের পিঠের চামড়া যখন তুলে দিচ্ছিল তখন নিরাপদে বাবুকে খুঁজে পাওয়া যায়নি। তাই ভালো করে বুঝতে হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই বলছে, লড়াইটা লড়ছে কারা আর বাঁচছে কারা? লড়াইটা লড়ছে কারা? 300 টাকার যারা রোজে ওই ইট ভাটায় কাজ করে, এই পাথর ক্যাসারিতে কাজ করে, এই মাঠে কাজ করে, শ্রম দিয়ে হাড় ভাঙা খাটুনি করে 300 টাকা দিনের শেষে যিনি ইনকাম করছে তাকে স্টেজ থেকে পাম্প খাইয়ে দিচ্ছে আমরা লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ওর নেতার কথা শুনে পাম্প খেয়ে লড়ে যাচ্ছে আর ধ্বংস হয়ে যাচ্ছে। এটা 1952 সাল থেকে হচ্ছে। একটু ভাবতে হবে আপনাদেরকে। আমার উপরে রাগের অনেক কারণ আছে। ওরা নেতারা কি বলছে? তোমরা লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। মোহাম্মদ সেলিম সাহেব লড়াই করেছে কোনোদিন? এর জোরে বলবেন। ফিরাদ হাকিম লড়াই করেছে, শুভেন্দু অধিকারী লড়াই করেছে, মমতা ব্যানার্জি লড়াই করেছে, অধীর বাবু লড়াই করেছে, অভিষেক বাবু লড়াই করেছে, কেউ লড়াই করেনি। লড়াইটা কারা করেছে? এই চটে বসে থাকা 300 টাকা রোজের মানুষেরা। 1952 সাল থেকে এই ধরনের স্লোগানকে বাস্তবায়ন করতে করতে ধ্বংস হয়ে গেল আপনার দাদু, আপনার বাবা। এখন আপনি ধ্বংস হচ্ছেন, আপনার ছেলেকে ধ্বংস করবে। তাই আমি আপনাদের বলবো, আর ওই স্লোগানকে আপনারা বাস্তবায়িত করবেন না। আজকের পর থেকে যদি মাইকের আওয়াজ যাচ্ছে, তৃণমূলের বন্ধুরাও শুনতে পারে, বিজেপির বন্ধুরাও শুনতে পারে, সিপিএম এর বন্ধুরাও শুনতে পারে, কংগ্রেসের বন্ধুরাও শুনতে পারে, প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা। আমরা কি দেখছি? শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি ডেকে চা খাওয়াচ্ছে, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, একজন বিজেপি একজন তৃণমূল এক জায়গায় বসে কেক কাটছে। সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা এক জায়গায় বসে যদি তারা গল্প করতে পারে শিরুমে, কেন আপনারা এই হাবাসপুর এলাকায় কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে আইএসএফ করে, কে কংগ্রেস করে দেখার দরকার নাই? কেন আপনারা শান্তিতে থাকবেন না ভাই? এ প্রশ্ন করবেন না আপনারা নিজেদের মনকে? করবেন না ভাই? ওরা মারামারি করে না, ওরা লড়াইটা মিডিয়ার মাধ্যমে করছে। শুভেন্দু অধিকারী গরম গরম কথা বলছে মিডিয়ার মাধ্যমে, অভিষেক ব্যানার্জি গরম গরম উত্তর দিচ্ছে মিডিয়ার মাধ্যমে। এদিকে অধীর বাবু গরম গরম কথা বলছে,
ওদিকে মমতা ব্যানার্জি গরম গরম উত্তর দিচ্ছে, এদিকে সুজন বাবু গরম গরম দিচ্ছে, দিলীপ ঘোষ গরম গরম উত্তরটা কোথায় দিচ্ছে? মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, আর ফোনের মাধ্যমে। আর আপনারা কি করছেন? ঢাস করে যে মাথায় মেরে দিয়ে মাথা ফাটিয়ে হয় ওকে কবরে পাঠাচ্ছেন, নালে শ্মশানে পাঠাচ্ছেন, নালে আদমরা করে 307 খেয়ে জেলের ভাত খাচ্ছেন। বা এটা আমাদের হচ্ছে না? এটা বন্ধ করা দরকার কি দরকার নয়? তাই আপনাদের একটা অনুরোধ করব, আজকের পর থেকে যদি কোনো দাদা দিদি বলে এই করো সেই করো, দেখে নেবো, বলবে দাদা দিদি 1952 সাল থেকে এই করো সেই করো, তোমার দাদুরা আমার দাদুদেরকে দিয়ে করিয়েছে, তোমার বাবারা আমার বাবাদের দিয়ে করিয়েছে, তোমরা এখন আমাদের দিয়ে করা চাইছো, আর হবে না। এবার আমরা দর্শকের ভূমিকা পালন করব, সাড়ে সাড়ে লড়াই করবে, আমরা গ্যালারি থেকে দেখব তোমরা কি করছো। হবে তো নাকি? হ্যাঁ, নেতাদেরকে দিল্লি পাঠাবার জন্য আপনি আপনার ঘরের ভালোবাসার মানুষকে, কাকার ছেলেকে, জ্যাঠার ছেলেকে, মাসির ছেলেকে, পিসির ছেলেকে একসাথে বসবাস করছেন এই 1-150 বছর ধরে, হিন্দু মুসলমানের যে সুসম্পর্ক, সম্প্রীতির সম্পর্কটাকে এরা নষ্ট করে দিচ্ছে এই নেতাগুলো। এদের ফাঁদে পা দেওয়া যাবে? তাই আপনাদের বলবো, মারামারি হান্নাহানিতে জড়াবেন না। কেস খাবে পাবলিক, আর নেতা হবে ওর দাদুর ছেলের নেতা হবে, আর নয়। এবার আপনাদেরকে ভাবতে হবে, আপনাদের জন্য ভাবতে হবে। অনেক মারামারি হানাহানি হয়েছে, বসিরহাট কোর্ট আর বাড়ি করা হয়েছে। আপনার দাদু একটা সময় আপনার বাবাকে বসিরহাট কোর্ট আর বাড়ি করিয়েছে, এখন আপনাকে বসিরহাট কোর্ট আর বাড়ি করাচ্ছে। এটা আর করতে দেওয়া যাবে না। নেতারা জানে মারামারিতে জড়াবে না, কারণ মারতে গিয়ে যদি একটা মার্ডার হয়ে যায়, 302 ধারা আছে, ও জেল থেকে কবে বার হবে কোনো গ্যারান্টি নাই, 10-12 বছর যাবজ্জীবন জেল হয়ে যেতে পারে। নেতারা ওই জন্য লড়াই করবে না। আর কি বলছে? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াইটা কারা করছে? 300 টাকার রোজের মজুরি যারা কাজ করে, যিনি কৃষক, তারা করছেন। আর বাঁচছে কে? সুজন চক্রবর্তী, বাঁচছে কে? মোহাম্মদ সেলিম, বাঁচছে কে? ফিরাদ হাকিম, বাঁচছে কে? অধীর বাবু। ও হতে দেওয়া যাবে না। যদি অধীর বাবুদের এতই স্লোগান দেওয়ার মন যায়, আসো তোমরা সাড়ে সাড়ে লড়াই করো, আমরা দেখবো। এইসব বলি বলে ভাই আমার উপরে রাগ, আমি কি ভুল বলছি? আচ্ছা, এটা শুনতে কারো খারাপ লাগছে? একটু বুঝতে হবে ভাই, আপনাদের অনেক লড়িয়েছে। আমার উপরে রাগ কেন জানেন? আপনার দাদু, আমার দাদুরা সহজ সরল ছিল, সহজ সরল ছিল। গাছে তুলেছে, পাম দিয়ে গাছে তুলিয়েছে, পাখিটা পেড়ে নিয়ে ও দাদা বলেছে চট করে উঠেছে গাছে। কেউ পড়ে হাত ভেঙেছে, কেউ পড়ে মরেছে, কেউ আবার পাখি পেড়ে এনে দিয়ে দিয়েছে। কিন্তু আমার দাদু যে পড়ে হাত ভাঙলো, যে পড়ে মরলো, বছরে একবার এসে তার ছবিতে মালা লাগিয়ে কি বলছে? অমুক অমর রহে বলে ছেড়ে দিচ্ছে। বাকি 364টা দিন আমার দাদুর পরিবারের কিভাবে কেটেছে আমার দাদুরাই বলতে পারবে। এক কথায় দাদুর পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার বাবারা সহজ সরল ছিল, পাম দিয়েছে, গাছে তুলেছে, পাখিটা পেড়ে নিয়ে ও দাদা বলেছে, দিদি বলেছে, উঠে গেছে চড়চড় করে, পড়ে হাত পা ভেঙেছে, একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বছরে একটা দিন এসে কেমন আছিস রে, বা ভালো আছিস, আরে খুব ভালো কর্মী ছিল আমাদের বলে একটা মালা চড়িয়ে কেটে পড়ে। বাকি বছরে 364টা দিন কিভাবে গেছে তার পরিবারই জব বলতে পারবে। এখন আমাদেরকেও বলছে কাছে ভোট, কিন্তু আমি নওশাদ সিদ্দিকী বলছি আর হবে না, অনেক হয়েছে। আমি নিজেকে চালাক বলছি না, কিন্তু আমার দাদুরা সহজ সরল ছিল। আমি চালাক বলছি না, আমাদের হাতে কিন্তু অ্যান্ড্রয়েড সেট এসে গিয়েছে। দেখতে পাচ্ছি তুমি এসি রুমে বসে অমুক নেতার জন্য অমুক নেতার সাথে চা খাচ্ছ, আর তুমি আমার পাড়াতে আমার সাথে ওকে লাগিয়ে দিচ্ছ, হবে না। আমার বক্তব্য, গাছে উঠতে যখন নওশাদ সিদ্দিকী জানে গাছে উঠবে, নিজের পাখিটা নিজে পেড়ে নিয়ে আসবে, অন্য কাউকে আর পাখি দেবে না। সাথে কি বলেছি আমি? অকৃতজ্ঞ নয়। আমার দাদুরা যেহেতু এদের জন্য এত জান দিয়েছে, আমার বাবারা দিয়েছে, একটু এদের জন্য তো জান দিতে হবে, নাহলে একদম খারাপ কথা হয়ে যাবে। আমি বলছি কি আপনি গাছে উঠতে পারেন না, আমি মই দিয়ে দিচ্ছি, গাছে উঠা শিখিয়ে দিচ্ছি, গাছে উঠে পারুন। তবে হ্যাঁ ভাই, আপনি বিশ্বাস করুন, আমার দাদু যখন গাছে উঠেছিল আপনি তলায় ক্যাশ নেওয়ার জন্য দাঁড়াননি। আপনি যদি গাছ থেকে পড়ে যান, তলায় জান দিয়ে ধরার জন্য, ক্যাশ নেওয়ার জন্য নওশাদ সিদ্দিকীরা রেডি আছে। আর কতদিন মার খাবেন বাবা? আর কতদিন মার খাবেন? আজকে ইটভাটায় শ্রমিকের একটা ছেলে পার্লামেন্টে যেত, আজকে যদি একটা কৃষকের ছেলে আইনসভার মধ্যে যেত, আজকে যদি একটা দর্জির ছেলে আইনসভার মধ্যে যেত, তাহলে তার
দুঃখ দুর্দশার কথা সে বুঝতে পারতো, পার্লামেন্টে তুলতো। আমি বলছি না যে তাদেরকে শুধু পাঠাতে হবে, কিন্তু তাদের দুঃখ দুর্দশাটাকে যারা ভাবে তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কৃষকদের কথা ভাবে, এই শ্রমজীবী মানুষের কথা ভাবে, এই দর্জি শ্রমিকের কথা ভাবে, এই ইটভাটা শ্রমিকের কথা বলে, এই শ্রমজীবী মানুষের কথা ভাবে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিকে আপনাদের হাতে তুলে দিয়েছে। আপনারা যদি আগামী মে মাসে জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সমস্যাগুলো আছে, 17 বারের এমপি আপনাদের হয়ে যতটা না কথা বলেছে, আমার একবারের এমপি আর তাদের থেকে অনেক বেশি কথা আপনাদের হয়ে বলবে, লড়াই করে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের হাতে এবার নির্ভর করছে। আপনারা জানেন কোথায় আছে একটা অঙ্গলিকা খেল, হ্যাঁ আছে তো? খেলটা একবার দেখান, আঙুলের খেলাটা একবার দেখান। জুন মাসের 1 তারিখে আঙুলের খেলাটা একবার দেখিয়ে দেন। হাজী নুরুল ইসলাম থেকে শুরু করে মমতা ব্যানার্জি সবাই লাফালাফি করবে, সমস্ত এমএলএ আপনাদের দ্বারে চলে আসবে। আমি বলে রাখছি, একবার আঙুলের খেলা দেখান, দেখছেন তো ভোট পেয়ে যাচ্ছে, আর কেন এমএলএ কে পাবে আসবে, নেতারা আসবে কেন? আপনি একবার আঙুলের খেলা দেখান, এদের বিরুদ্ধে ভোট দিন, এই বিজয় মূলদের বিরুদ্ধে ভোট দিন, এই সুকান্ত বাবুদের বিরুদ্ধে ভোট দিন, এই রেখা পাত্রদের বিরুদ্ধে ভোট দিন, এই আপনার হাজী নুরুল ইসলামদের বিরুদ্ধে ভোট দিন, এদের বিরুদ্ধে ভোট দিয়ে খাম চিহ্নের পক্ষে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। আমি আপনাদের বলতে পারি আমরা দায়িত্ব নেব, যেমন ভোট আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে এসে চাইছি এমপির পরিষেবা পাওয়ার জন্য। এমপির বাড়িতে আপনাদের যেতে হবে না, এমপি আপনাদের দাঁড়িয়ে এসে পরিষেবা দেবে 5 বছর ধরে। এই দায়িত্বটা আমরা নিতে পারি। মায়েরা উপস্থিত হয়েছেন হেভি অংশে, ওই ছাদেও আছে, দোতলাতেও আছে, ওখানে বাপেরা আছে, অনেক দূরে দূরে ছাদের উপরে লোকজন আছে। আমি আপনাদের একটা কথা বলবো এবার, এই কথাটা তৃণমূল যারা করেন তারাও একটু মনোযোগ সহকারে শুনবেন, মাইকের আওয়াজ যাচ্ছে যাদের কাছে, সবার উদ্দেশ্যে বলছি। আর 5টা মিনিট টাইম নেব, অসুবিধা আছে কারো? কারো অসুবিধা আছে? হাতটা তুলুন তো যারা শুনতে চান। মায়েরা শুনতে চান তো? দূরে যারা বাপেরা আছেন, এই ছাদে যারা আছেন মায়েরা, একটা 5 খুব বেশি হলে 5 মিনিট টাইম নেব। আপনাদের বলি, এখানে যারা উপস্থিত হচ্ছেন মায়েদেরকে 1000-1200 টাকা দিচ্ছে, আমি বিরোধিতা করব না, কিন্তু মায়েরা বাপেরা আজকে এখান থেকে বাড়ি ফিরে যাবেন, আপনার বাড়ির ছেলে মেয়েরা কোথায় পড়ে? হ্যাঁ, কতজনের ছেলেরা বেসরকারি স্কুলে পড়ে? একটা হাত তুলবেন। বেসরকারি স্কুলের কাজ কতজনের ছেলে? বেসরকারি বলেছি, সরকারি নয়। প্রাইমারির কথা বলছি না, ওই আপনাদের পাশের বাড়ির প্রাইমারি আছে ওখানে, ওটার কথা বলছি না। টাকা দিয়ে যাকে, একটা কথা, টাকা দিয়ে যাকে পড়াই, কতজনের ছেলে? 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এই এখানে 10 জন আছে। এখানে 1000-5 মানুষ তো সব মিলিয়ে আছে, আরো বেশি তো কম নয়। 1010 মানুষ আছে, 10 জন বাদ দেন, পার্সেন্টেজ আসবে না। তাহলে আপনাদের ছেলেগুলো সব কোথায় পড়ে? সব সরকারি স্কুলে। আজকে চলে যান, আজকের বক্তব্য শুনে বাড়ি যাবেন। আর এটা তৃণমূলের বন্ধুদেরও বলছি, যারা অভিষেক বাবু জিন্দাবাদ জিন্দাবাদ করে রাত দিন এক করে ফেলছে, যারা হাজী নুরুল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ করে রাত দিন এক করে ফেলছেন, যারা মমতা ব্যানার্জি জিন্দাবাদ করে করে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করে করে রাত দিন এক করে ফেলছেন, তাদের উদ্দেশ্য বলছি, কথাটা ঠান্ডা মাথায় শুনবেন, কথাটা ঠান্ডা মাথায় শুনবেন। রাগ হলে 2টো গালি দেওয়ার ইচ্ছা করলে 4টে দিয়ে মনটা শান্তি করে নেবেন। নওশাদ ভাই কি, আমার কোনো অসুবিধা হয় না, 4টে দিয়ে কোনো মানসিকভাবে অন্তত শান্তি পাক। তো কিন্তু আমি যে কথা এখন বলতে যাচ্ছি একটু শুনবেন। আজকে আপনারা বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে ডাকবেন। ক্লাস 4-এ পড়ে, 3-তে পড়ে, 5-এ পড়ে, 6-এ পড়ে, তো আরো বড় বড় পড়ে, অত দূরকে অপমান করতে চাইছি না আমি তো 5-6 এর বাচ্চাগুলোকে ডাকবেন, 4-এর বাচ্চাগুলোকে ডেকে, যার যে বাড়ি বাচ্চা আছে, অঙ্কের বইটা, গণিতের বইটা খুলে দেবেন, দিয়ে বলবেন বাবু একটু অঙ্কটা কত। মায়েরা বলছি আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনারা। ক্লাস 6-এর বাচ্চাকে বলবেন বাবু তোর নাম, আমি তোর বাপ, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন অ্যাড্রেস, ইংলিশে একটু লিখে দে তো। ঠান্ডা মাথায় বুঝবেন। আর গলাটা খুব যন্ত্রণা করছে, ঠান্ডা মাথায় বুঝুন। তাহলে খুলে দিয়ে লিখতে পারবে না আমার মনে হয়। 90টা বাচ্চা, আপনার মেয়ে, আমার বোন, আপনার ছেলে, আমার ভাগনা,
পারবে না। 100 জনের মধ্যে 90 জন ফেল করবে ওই পরীক্ষাতে। কিন্তু মমতা ব্যানার্জি কি করছে? স্কলারশিপ দেওয়ার জন্য নম্বর বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যৎটা কার ছেলের হচ্ছে ক্ষতি? অভিষেক ব্যানার্জির ছেলের ক্ষতি হচ্ছে না আপনার ছেলের হচ্ছে? কার ছেলে হচ্ছে বলুন? তো ভাবতে হবে। যারা তৃণমূল করেন তাদের উদ্দেশ্য বলছি, গিয়ে ট্রাই করবেন। তাই মায়েদের আগে বলবো, এত সংখ্যায় মায়েরা এসেছেন, আওয়াজ তুলুন। এই 1000-1200 নাটক পরে হবে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপার প্রাইমারি, মাধ্যমিক স্তর, হাই স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে হবে। বর্তমান যে স্কুলগুলো আছে ছাত্রের সংখ্যা অনুযায়ী আপনার শিক্ষক দিতে হবে, শিক্ষার পরিকাঠামো তৈরি করতে হবে, শিক্ষার ইকুইপমেন্ট দিতে হবে। এই আওয়াজটা মায়েদেরকে সর্বপ্রথম তুলতে হবে যে মমতা ব্যানার্জি, তুমি 1200 টাকা দিয়ে, তুমি 1000 টাকা দিয়ে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে আমরা দেব না। 1000-1200 তোমার রাখো, পরে হবে। আগে প্রাইমারি স্কুলের টিচার দাও। হবে তো নাকি মায়েরা? না 1200 টাকায় ভুলে যাবেন 1000 টাকায়। এখন 1000-1200 নিয়ে আপনার ছেলের ভবিষ্যৎ খারাপ করলে ওই ছেলেই কিন্তু একদিন আপনাকে প্রশ্ন করবে, মা তোমাকে 1200 টাকা 1000 টাকা দিয়ে আমার ভবিষ্যৎটা নষ্ট করেছে, তুমি 1000-1200-র জন্য আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিলে। এই উত্তর কিন্তু দিতে পারবেন না, আর উত্তর দিলেও তখন আর শুধরাবার জায়গা থাকবে না। আমি অবাক হয়ে যাই। আপনি তৃণমূলের বড় বড় নেতাকে যে বলবেন, দাদা আমাদের একটা ক্লাব ভেঙে গিয়েছে, টালির ছিল, ও ঢালাই করে দেবে। দাদা একটা ক্রাম বোর্ড দরকার, ম্যাচ বোর্ড কিনে দেবে ক্রাম। এ ভাই তাহলে এত বকছো কেন? তাহলে তোমরাই বক্তব্য দাও, এটা শুনুক। ভাই গলার যা হচ্ছে আমি বুঝতে পারছি, এত মানুষ এসেছেন সেই জন্য বলছি না, আমি বাড়ি চলে যেতাম ভাই, বিশ্বাস করুন খুব কষ্ট হচ্ছে আমার গলায়। ম্যাচ বোর্ড কিনে দেবে। দাদা আমাদের টিভিটা একটু পুরাতন পাড়া হয়ে গেছে, এটা ঝিলঝিল করছে, ও 52 ইঞ্চি এখন এলইডি নাকি দামি কোম্পানি টিভি বেরিয়েছে, ও কিনে দেবে। আর আপনি আবার গিয়ে বলুন, দাদা আমাদের বাচ্চাগুলো যে প্রাইমারি স্কুলে পড়ে টিচার নাই, যে প্রাইমারি স্কুলে পড়ে ওই বোর্ড নাই, বাচ্চাগুলো মেঝেতে বসে, টেবিল নাই, চেয়ার নাই, বলবে দেখছি। আপনি গিয়ে বলুন, দাদা মেয়েগুলো ছেলেগুলো বড় হচ্ছে, হাই স্কুলে পড়ে, দুঃখের বিষয়, কিন্তু ওখানে গিয়ে খোঁজ নিচ্ছি, সেই অর্থে বাথরুম সেপারেট নাই বা বাথরুম পরিষ্কার নাই, একটু স্কুলে হেডমাস্টারকে বলে দেন না, আমাদের কথা শুনছে না। বললে ঠিক আছে দেখছি। বুঝতে পারছেন? আপনি বলবেন, দাদা ফিস্টি করতে যাচ্ছি, কিছু টাকা লাগবে। কত টাকা রে? যদি বলি 10,000, আপনি বলেন 12,000 দেবে। 2000 টাকা বলে মদ খেয়ে হই হই কর। কিন্তু আপনার ছেলে যেখানে মানুষ হবে, যেখান থেকে আপনার ছেলের ভবিষ্যৎ হবে, যেখান থেকে আলো দেখাবে আপনাকে, সেই জায়গাটাই সুকৌশলে ধ্বংস করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার। এখানে অনেকে বসে আছেন, এখানে অনেকে বসেছেন, অনেক বুথ থেকে আছেন। 13 বছরে মমতা ব্যানার্জি আপনার বুথে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছে, একটু হাত তুলে বলবেন কেউ? কিন্তু মমতা ব্যানার্জি কি বলেছিল 2011 সালের আগে? মুসলমান খাতরে মে হ্যায়, মুসলমানরা বিপদে আছে। এই দেখো মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কিচ্ছু নাই, আমাকে দায়িত্ব দাও, আমি এগুলো সব সমস্যা সমাধান করবো বলেনি। সাচার কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করব। কি হয়েছে? 13 বছরে কিচ্ছু ডেভেলপমেন্ট করেনি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে, এই সাচার কমিটির মতো নতুন একটা কোন কমিটি হোক, যেই কমিটিতে এই 13 বছরে মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে ওয়াকফ প্রপার্টি কত ব্যাহত হয়েছে তার তথ্য। যখন মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় শাসন কার্য দায়িত্ব কাঁধে, তখন 100টা চাকরিতে মুসলমানদের 4 জন মাত্র ছিল। এই 13 বছরে এত ভালোবেসেছে মুসলমানদেরকে, মুসলমানদের ছেলে মেয়েদেরকে চাকরি করার মতো কষ্ট করতে দেয়নি, ওই পার্সেন্টেজটা শূন্যের নিচে নামিয়ে দিয়েছে। বুঝতে পারছেন না কত ভালোবাসে? ভালোবেসে একটা জিনিস দিয়েছে আপনাদের, কি জানেন? রাগ হতে পারে, বাজারের অনেক মাইক আছে, তার রাগ হতে পারে, কিচ্ছু করার নেই। কি দিয়েছে? শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি, বরঞ্চ কেড়ে নিয়েছে, স্কুলগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে, শিক্ষক দিচ্ছে না। এর পরিবর্তে কি দিয়েছে? লিগাল ইল্লিগাল মদের দোকান বুতে বুতে দিয়ে আমাদের সমাজগুলোকে, যুব সমাজগুলোকে, দলিত আদিবাসী মুসলমানদেরকে মাতাল করে দেওয়ার। নমশূদ্র ভাইরা যেখানে থাকে, মতুয়া ভাইরা যেখানে থাকে, সেই এলাকাগুলোতে দেখুন মুসলমান ভাইরা যেখানে থাকে, লিগাল ইল্লিগাল মদের নেশার দোকান ভরপুর করে দিয়েছে।
যুব সমাজকে শেষ করছে। মায়েদের বলি, আপনি এখানে উপস্থিত আছেন, মায়েদের বলছি আমাদেরকে সুযোগ দেন। আগামী দিনে যদি আমরা বাংলায় ক্ষমতায় আসি, আমাদের অন্যতম একটা কাজ থাকবে সমস্ত মদের দোকানগুলোকে বন্ধ করে দেওয়া। একটা দোকান রাখবো না, সব বন্ধ করবো আমরা, যদি মায়েরা সুযোগ দেন। হাজী নুরুল ইসলাম কি বলবে আর সিদ্দিকুল্লাহ চৌধুরী কি করবে ও আমি দেখি না। আমি নওশাদ সিদ্দিকী, আমি তারপর বিশ্বজিৎ মাইতি, আমি হচ্ছে মুসা। আমরা কি করব যদি মায়েরা সুযোগ দেন? আপনাদের বলবি, কারণ মায়েরাই বলতে পারবে। রাতে যে ছেলেটা মদ্যপান করে তার বাড়িতে ঢুকলো, সেই মা, সেই বোন, সেই মহিলা ছাড়া সে কি কষ্টে রাত যাপন করছে সে ছাড়া অন্য কেউ বলতে পারবে না। আর মমতা ব্যানার্জি সুকৌশলে এই বাংলার মুসলিম যুব সমাজকে, বাংলার দলিতদেরকে, বাংলার আদিবাসীরা, বাংলার নবশুদ্ধ সমাজের মানুষেরা, বাংলার মতুয়ারা যেখানে বেশি বেশি বসবাস করে সেখানে স্কুল না দেওয়ার পরিবর্তে মদের দোকান খুলে ব্যবস্থা করে দিচ্ছে। এই অপদত্ত মহিলাকে আমরা ভোটে হারাতে হবে। হবে না ভাই? হবে না মায়েরা? ভোটটা দিন, এগুলো বন্ধ করতে হবে। রাখতো ওখানে। আরে পশ্চিম বাংলার এখন মেন শিল্প কি জানেন? মদ। ভাবতে পেরেছেন? মদ তো অন্য অন্য রাজ্যে বন্ধ আছে, সেই রাজ্য কি চলে না? গুজরাট, বিহার, আরো রাজ্য আছে, এগুলো বন্ধ করা যায়। মমতা ব্যানার্জি করবে না, কারণ মদ বন্ধ করলে তো ওই মদ খাই আর মারামারি করে ভোট লুট করানো যাবে না। মদ বন্ধ করলে শিবু উত্তম আর হবে না। ওই যে দুর্নীতিগ্রস্ত নেতাগুলো আছে, মদ বন্ধ করে দিতে এই অন্যায়গুলো করিয়ে লোকের ছাদে, লোকের বাড়ির কাছের ইট ভাঙানো যাবে না। এগুলো করবে না। কিন্তু যদি আগামী দিনে আপনারা সুযোগ দেন আমরা এই কথা এগুলো করব। ভাই সময় স্বল্প, কৃষকদের কথা বলে আমি শেষ করব। বলছি কৃষক, এখানে কৃষক কারা আছেন একটু হাত তুলবেন। হ্যাঁ, হেভি অংশের কৃষক আছে। হ্যাঁ, ওই একটা কৃষক। আচ্ছা বাপ, হ্যাঁ আমি এবার বলি যে আপনাদের কৃষকদের কয়েকটা কথা বলে শেষ করব। কৃষকদের কথাটা শুনবেন? আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। আমি কৃষকদের একটা দুর্দশার কথা তুলে ধরতে চাই, শুনবেন আপনারা? আচ্ছা, সর্বপ্রথম বলি পশ্চিমবাংলা সরকারের একটা প্রকল্প আছে। কোনো কৃষক যদি 60 বছরের আগে মারা যায় তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। এখানে এত কৃষক আছে, জানতেন? একজন হাত তুলুন তো। এই প্রকল্পটা আছে, জানতেন? একজন হাত তুলুন। ওই দেখুন একজন তুলেছে, আমি দেখতে পেয়েছি। ভাই আমি মিথ্যা কথা বলবো না, না একজন একদমই ভিতরে। মিথ্যা কথা বলে আমি লোকের তালি নেওয়ার পছন্দ করি না, একজন জানি। তাহলে আপনি বলুন এটা জানানো হয় না কেন? এবার বলি 60 বছর 65 সম্ভবত, এই 60-65 বছর ঊর্ধ্বে হয়ে গেলে কৃষকরা পেনশন পায়, মাসিক একটা টাকা পায়, ভাতা পায়। সেটা কতজন জানতেন? এটা কিন্তু আবার কেউ জানে না, আপনাদের জানিয়ে রাখি। সবার আমি দীর্ঘায়ু কামনা করি, কিন্তু 60 বছরের নিচে কৃষকরা মারা যায় তো সেই কৃষক 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। টাকাটা কে খায়? কারা খায়? পঞ্চায়েত ভোটে যারা ওই নমিনেশন কেন্দ্রগুলোকে দখল করে রেখেছিল, গণনার দিনে মেরে সার্টিফিকেট কেড়ে নিয়ে হেরে যাওয়া সার্টিফিকেটকে জেতা সার্টিফিকেট করে সবুজ আবির মেখেছিল, সেই উন্নয়ন বাহিনীরা খোঁজ নিলে দেখবেন শুকুনের মতো তাকিয়ে থাকে। কোনো কৃষক মারা গিয়েছে আপনারা জানেন না, সেই মালটা হয়তো তুলে ওরাই খেয়ে নিচ্ছে। তো আজকের পর থেকে আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু মারা তো যায়। আর দুটো বিষয় কৃষকদের সাথে বলবো। একটা এই যে ঝড় বাদলের সময় আসছে, অনেক ক্ষেত্রে বাজ পড়ে মারা যায়, তো কৃষকরাই কিন্তু বেশি মারা যায়। কি মাঠে যায় তার কৃষিকাজের করতে, বৃষ্টি ঝড় আসছে, ছুটে আসতে করে বাজ পড়ে মারা যায়। সেক্ষেত্রেও ক্ষতিপূরণ পাই 2 লক্ষ টাকা। কজন কৃষক জানতেন? ওই ভাইটা কিন্তু আর হাত তুলে নেই, আমি ওনাকেই ফলো করছিলাম। তাহলে এই 2 লক্ষ বাজ পড়ে মারা যাওয়ার সংখ্যা কি কম? হ্যাঁ, মালটা কে তুলে খাচ্ছে? কারা খাচ্ছে? হাজী নুরুল ইসলাম সাহেবদের দলের লোকেরা হয়তো মাল তুলে খেয়ে নিচ্ছে, খোঁজ নিয়ে দেখুন। আর একটা কথা বলি, সাপে কামড়ে মারা গেলে সরকারি ক্ষতিপূরণ পাওয়া যায়, সেক্ষেত্রেও কৃষকরা আবার বেশি সাপে কামড়ায়। বা গরিব মানুষ, ডে লেবার যারা এই ইট ভাটার কাজ যারা করে, ইটের কি বলে আপনার গাছি রেডি করে লরিতে তুলতে হ্যান্ড করবে, ওর মধ্যে সাপ ঢুকে বসে থাকে, কামড়ালে মারা যায়। 1 বছরে পশ্চিমবাংলায় সরকারি হিসাব হচ্ছে 850 জন সাপে কেটে মারা যায়।
বেসরকারি 2000-এর উপরে, সেক্ষেত্রেও 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়। তাহলে এই মালগুলো কারা খাচ্ছে? আমি যেখানেই যাই এগুলো বলি একটু অথচ, কেন জানেন? ভালো লাগলে ভোট দেবেন, না লাগলে ভোট দেবেন না, কিন্তু আপনাদেরকে একটু সচেতন হতে হবে, আপনাদেরকে আপনাদের অধিকার জানতে হবে। আজকে মমতা ব্যানার্জি আমার নামে বলে বেড়াচ্ছে আমি বিজেপি দালাল, হ্যান ত্যান তৃণমূলীরা বলে বেড়াচ্ছে, কিন্তু আমি সচেতন বলে একটা চ্যালেঞ্জ ওদেরকে করে রেখেছি। মমতা ব্যানার্জির যদি সৎ সাহস থাকে, পাড়ার চালানোর নেতাদেরকে আমি ভাবি না, ওই আপনাদের পাড়ার তৃণমূলের যারা চালানোর নেতা আছে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হ্যান ত্যান, ওসব মানি না আমি। মমতা ব্যানার্জিকে সরাসরি আমি চ্যালেঞ্জ করে রেখেছি যে মমতা ব্যানার্জির সৎ সাহস থাকলে বলুক নওশাদ সিদ্দিকী কত টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে, এই সংখ্যাটা বলুক। ওরা দেখবেন মমতা ব্যানার্জি সব বলে, কাটিয়ে কুটিয়ে বেরিয়ে চলে যায়, কত টাকা নিয়েছে সংখ্যাটা বলে না। 200 থেকে 2000 কোটি, যা ইচ্ছা বলুক, তো বলে তো দেখো, ওনার পেনের এমন খোঁচা দেবো কোর্টে যেতে হবে, নাকি ছাড়বো না। তো যেটা আসছি, তো আমি আপনাদের বলার কারণ আপনাদের অধিকার আপনাদেরকে জানতে হবে। আবার কৃষকের কাছে ফিরে আসি, এখানে মৎস্যজীবী কারা আছেন? মৎস্যজীবীরাও 60 বছরের নিচে কোনো মৎস্যজীবী মারা গেলে তার পরিবারও এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আশা করছি এগুলো নতুন শুনছেন। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল আপনাদের জন্য আছে। এই নুরুল ইসলাম সাহেবদের দলের যারা চামচা আমচা যারা আছে তোলাবাজগুলো হয়তো এগুলো ঝেড়ে দিচ্ছে। এবার আপনার বলছি ওটা, তো আপনাদের বলি অনেক টাইম হয়ে যাবে, কত বলবো আপনার ডিমের মাথা, এত টাইম হয়ে যাবে, কটা বাজে? এই মাছ ধরা জাল, হাঁড়ি থেকে শুরু করে অনেক কিছু ফ্রিতে পাওয়া যায় কৃষক এই মৎস্যজীবীদের জন্য। সব মালগুলো কোথায়? ব্লকে আসে, আর হাজী নজরুল ইসলাম দলের যে সমস্ত সাঙ্গপাঙ্গরা আছে তারা সব লুট করে নেয়। ভাই কৃষকদের কাছে বলে আমি এখানে বিদায় নেব। পশ্চিমবাংলা যারা কৃষক, এখানে সংখ্যা সব থেকে বেশি দেখলাম কৃষকের। আপনাদের মাসিক গড়াই কত বলতে পারবেন আপনারা? হিসাব করেননি কোনোদিন, আমি বলে দিচ্ছি 7,000 টাকার নিচে, বিলো 7,000। একটা কৃষক পরিবার মাস গেলে 7,000 টাকার নিচে ইনকাম করছে। এই ইনকামে কি চলবে? এই ইনকামটা বাড়ানো দরকার তো, এটার জন্য পলিসি আনা দরকার তো, এটার জন্য যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলা দরকার তো। আমি পশ্চিমবাংলার বসিরহাট থেকে এসেছি, আমার বসিরহাটের কৃষকদের মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করছে, এটা বাড়াতে হবে, পলিসি আনতে হবে। তার জন্য বিদায়ী এমপি মহাশয়কে পাঠিয়েছেন, তিনি কিচ্ছু কথা বলেননি। আপনাদের বলবো, যদি আপনারা পার্লামেন্টে পাঠান, আমাদের খামচিহ্ন পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য কথা বলবে। আপনাদের একটু গতার্থে কোটা ডেটা দিয়ে যায়, আপনারা মাথায় রেখে দেবেন। জম্মু কাশ্মীরের যেখানে সবসময় আমরা শুনি নাকি বোমগুলি বোমগুলি বোমগুলি, কিন্তু জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে প্রায় 15,000 টাকা ইনকাম করে। হরিয়ানার কৃষকরা মাস গেলে প্রায় 22,000 টাকা ইনকাম করে। তামিলনাড়ুর কৃষক থেকে শুরু করে, পাঞ্জাবের কৃষক থেকে শুরু করে মাস গেলে ওই 20-22,000 টাকা করে ইনকাম করে। কিন্তু দুঃখের বিষয়, তারাও কৃষক, পশ্চিমবাংলার কৃষকরাও কৃষক, কিন্তু পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে মাত্র 7,000-এর নিচে কেন ইনকাম করছে ভাবতে হবে। আমি পশ্চিমবাংলার বিধানসভাতে বারবার প্রশ্ন করেছি যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত, কারণ মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় আসলে কৃষকদের গড় আয় দ্বিগুণ করে দেব। কিন্তু বারবার আমি কৃষি মন্ত্রীকে প্রশ্ন করলেও তিনি উত্তর দেয় না। এলাকার যিনি বিধায়ক তাকেও জিজ্ঞাসা করবেন নওশাদ সিদ্দিকী কৃষকদের হয়ে, এগ্রিকালচার সাথে যারা রিলেটেড তাদের হয়ে কত কথা বলে, তিনিও হয়তো তিনি সত্য কথা বলে, তাহলে বলতে শিকার হবে যে হ্যাঁ নওশাদ ভাই বাল বিধানসভার মধ্যে কৃষকদের অনেক কথা বলে, কিন্তু মন্ত্রী উত্তর দিতে পারে না। তো আপনাদের জন্য বারবার প্রশ্ন করে উত্তর দেয় না, কিন্তু আমি উত্তর না থেকে দিলে চুপ করে বসে থাকা তো ছেলে আমি নই ভাই। তো আমি তথ্য দেখতে 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 দেখলাম যে আমাদের পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই 7,000। আমার একটু আরও সার্চ করতে করতে এগুলো সব বেরোলো। তখন আমার মনে ইচ্ছা হলো, তাহলে এইটাই ব্যাপার, সব থেকে বেশি কোন রাজ্যের কৃষকদের মাসিক গড়াই? আমি তো দেখে আমার চক্ষু চড়ক গাছ। মেঘালয় রাজ্যের কৃষকরা মাস গেলে প্রায় 30,000 টাকা ইনকাম করে। ভাবতে পেরেছেন? ওই বাপ 70 বছর বয়স হয়ে গেছে। তো বয়স কত? কত বয়স আপনার? বয়স কত? কৃষক বয়স কত? কিছু বুঝতে পারেন। 60 বছরের কৃষক এখানে আছে, 70 বছরের কৃষক আছে, 61 বছর বয়স বাপের। তাহলে বলুন
61 বছর বয়সের একজন কৃষক, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি দেওয়ার পরে মাসের শেষে 7,000-এর নিচে ইনকাম করছে। আবার এই কৃষকই মেঘালয়ে কৃষক যারা আছেন তারা ইনকাম করছে 30,000 টাকা প্রায়। এর মধ্যে এই ডিফারেন্সটা বন্ধ করতে হবে। তো এটা বন্ধ করার জন্য আমাদের কৃষকরাও যাতে কম করে মাস গেলে 15,000 টাকা ইনকাম করে, তার জন্য লড়াইটা কোথায় করতে হবে? যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে বলতে হবে। শুধু এই ফুটপাতে দাঁড়িয়ে চিৎকার করলে হবে না। এখানে দাঁড়িয়ে যেমন চিৎকার হবে, রাজ্যের আইনসভার মধ্যে দাঁড়িয়ে যেমন চিৎকার করছি, ওই চিৎকার ওই আওয়াজটা দেশের আইনসভার মধ্যে তুললে তখনই পশ্চিমবাংলার কৃষকদের মাস গেলে 15,000 টাকা কম করে ইনকাম হবে। তাই এই চিৎকারটা কে করবে? সবাইকে চিৎকার করতে পারবেন তো? দিল্লিতে পুলিশ লাঠি নিয়ে 6 ফুটের লাঠি দিল্লি পুলিশ পেঁয়া দিয়ে ছড়িয়ে দেবে। তার জন্য এমন লোককে পাঠাবো আমরা কিচ্ছু করতে পারবে না পুলিশ। বাইরে অনেক আটকায় আমাকে, আমি সন্দেশখালী আসছি না আটকে দিচ্ছিল, কিন্তু সন্দেশখালীর মা বোনেদের কথা বিধানসভায় যখন বলছিলাম কোনো পুলিশ আটকাতে পারেনি। সেই জায়গাটা আমাদের পাঠাতে হবে যেখানে কেউ আটকাতে পারবে না কণ্ঠটাকে। মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি করে, আমার কথা যখন ওদের গায়ে লাগে, শুধু আমি এইটুকুই বলি, একার এইটা সহ্য করতে পারছেন না, একটু শোনার একটু ধৈর্য করুন। আমি যখন ভালো কথা বলি মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি করে, ঠিক আছে? তো আমি এইটুকুই, বেশি কিছু বলি না। আমি খারাপ ভাষা একটাও ব্যবহার করি না। আমি শুধু বলি আমি তো একা, শোনার একটু ধৈর্য করুন, অতি ওষুধ কাজ হয়ে যায়। তো এই যে বলি আমাকে আটকাতে পারে না, তো হয়তো কিছু চিৎকার করে। তো এই বলার জায়গাটা আপনাদের তৈরি করতে হবে, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে। আগামী 5 বছর ভারতের কৃষকরা, পশ্চিমবাংলার কৃষকরা, আপনার বসিরহাটের কৃষকরা কেমন থাকবে, যেই পলিসি যেখানে তৈরি হচ্ছে সেখানে যদি আপনার লোক না থাকে তাহলে আপনার বিপক্ষে কাজ হবে, আর সেখানে যদি আপনার লোক থাকে, আপনার হয়ে বলার লোক থাকে, তাহলে আপনার পক্ষে যাবে। তো আপনার লোক আপনার হয়ে বলার জন্যই তো খামচিহ্ন আছে। আপনি পাঠান আমাদেরকে পার্লামেন্টে, আপনাদের হয়ে কথা বলবো। শেষ করছি, আজকে আমাদের কৃষকদের এত দুর্দশার কারণটা হচ্ছে একটা, আমাদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষ করতে ট্রেনিং দেওয়া হয় না। আমরা কিভাবে 1 বিঘে জমিতে আলু ফলাবো, বেশি করে সার দিই। বেশি সার দেওয়ার ফলে কি হয়? সারের দামটা এক্সট্রা যায়, আর বেশি সারে ওই ক্ষতি হয়ে যায়। যে মৎস্যজীবীরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি একটা কথা, আপনারা পুকুরে বা ঘেরিতে 15 কিলো মাছ থাকলে খোঁজ নিয়ে দেখুন 15 কিলো মাছেরই খাবার দিয়ে দেয়। যারা ট্রেনিং প্রাপ্ত নয়, কিন্তু বিজ্ঞান বলছে 15 কিলো মাছ থাকলে 2 কিলো মাছের খাবার দিতে হবে। তাহলে কত কিলো মাছের খাবারের দামটা বাঁচছে? 13 কিলো মাছের খাবারের দামটা বেঁচে যাচ্ছে, কিন্তু সেটা এক্সট্রা চলে যাচ্ছে। আপনি মাছ খাবে, বড় হবে, আমিও জানতাম যতক্ষণ পর্যন্ত, তার আগে জানিনি। একটা বিজ্ঞানীর সাথে যতক্ষণ না বসেছি, তিনি আমাকে কথা যখন বলেছেন আমি অবাক। স্বাভাবিকভাবে আমরা কি বলি, বেশি খাবার দেবো, খেয়ে বড় হবে তাড়াতাড়ি, কিন্তু নয়। বিজ্ঞান বলছে 15 কিলো মাছ থাকলে 2 কিলো মাছের খাবার দিন, আর আমরা 15 কিলো মাছ থাকলে চাইলে 20 কিলো মাছের খাবার দিয়ে দিই। ফলে কি হয় আপনাদের বলি, ওই খাবারটা নষ্ট হয়, পচে। ওই পচা পানি অনেক সময় কিন্তু পয়জন হয়ে পুকুরের মাছগুলো নষ্ট হয়ে যায়। তাহলে ক্ষতি কারা হয়? আমার মৎস্যজীবী ভাইরা। মৎস্যজীবী ভাইদের বলি, হাঁড়ি, জাল, মাছ ধরা জাল, মাছের অনেক সময় খাবার, মাছের চারা এবং ওই ছোট ছোট আইস প্যাক হয় না, ওই সমস্তগুলো কিন্তু সময়ে প্রতি বছরে ব্লকে আসে গরিব মৎস্যজীবীদের জন্য। তারা ওইটাকে নিয়ে তাদের উপার্জন করবে, কিন্তু ব্লক থেকে কোথায় যায়? ওই মালটা আবার দোকানে চলে যায়, আপনারা গিয়ে কিনেন। ঠিক কৃষক ভাইরা যেমন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, স্প্রে করা মেশিন সমস্ত কৃষক ভাইদেরই বাড়ি আছে। এখন ব্যাটারি চালিত স্প্রে করা মেশিন বা চার্জিং, ওটার দাম কত? 4,000 টাকা কম করে 40% ডিসকাউন্টে পাওয়া যায়, আবার অনেক সময় ফ্রি পাওয়া যায়। ফ্রির কথা আমি ছেড়ে দিলাম। 40% ডিসকাউন্ট মানে 4 1600 টাকা সস্তায় হচ্ছে 4,000 থেকে। তাহলে দাম কত? 2400 টাকা পড়ছে। তাহলে মালটা আপনি যদি ব্লকের মাধ্যমে কেনেন, তাহলে মালটা আপনি 2400 টাকায় পাবেন। আর ওই মালটাই তৃণমূলের নেতারা তুলে বিক্রি করে দিচ্ছে, ওটাই দোকান থেকে আপনি কিনছেন 4000 টাকায়। এই চুরি আমরা বন্ধ করব যদি আমাদেরকে আগামী দিন আপনারা সুযোগ দেন। আর একটা কথা বলে শেষ করব, যারা এইসব চুরি লুটপাট করছেন, সব তো তথ্য ওখানে আছে। কার নামে মালটা ইস্যু হচ্ছে? যে জীবনে মাঠের ধারে যায়নি, তার নামে মাল উঠেছে। ক্ষমতায় আসবো, কমিশন বসাবো, পঞ্চল
সমিতি, জেলা পরিষদ কমিশন বসবে জনগণের উন্নয়নের জন্য যে টাকাগুলো এসেছে কারা কিভাবে খরচ করেছে। খবর আছে বারাসাতে ফ্ল্যাট কিনেছে, ওখানে জমি কিনেছে, হাইওয়ের ধারে জমি কিনেছে, দীঘাতেও ফ্ল্যাট কিনেছে, লরি কিনেছে, 4 চাকা কিনেছে, জমি কিনেছে। তাদের একটু বলে দেন আগামী দিনে আইএসএফ ক্ষমতায় আসছে, কমিশন বসাবে, কমিশন বসিয়ে পঞ্চায়েতে যে সমস্ত 1 বছরে 5 কোটি টাকা উন্নয়নের জন্য একটা পঞ্চায়েতে আসে, বেশি বুথ থাকলে 10 কোটি টাকা পর্যন্ত আসে, 5 বছরে 25 থেকে 50 কোটি টাকা আসে, সেই টাকা যারা লুটপাট করে ফ্ল্যাট কিনেছে, দীঘায় হোটেল কিনেছে, লরি কিনেছে, সেইগুলো কমিশন বসিয়ে আবার উদ্ধার করব এবং সে বেটাগুলোকে জেলের ভাত খাওয়াবো। উদ্ধার করে যে টাকা হবে নিলামে তুলবো, নিলামে তুলে যে টাকা হবে কোষাগারে জমা দিয়ে ওই টাকা আবার জনগণের জন্য আমরা কাজ করাবো। ওদের বলে দেবেন যারা লুটপাট করছে, হুমকি চুমকি দিচ্ছে, ওই চারানা নেতাদের বলে দেবেন শাহজাহান শেখের অবস্থা কোথায়, উত্তম শিবুদের অবস্থা এখন কি দেখে নিক। আর এদিকে পার্থ থেকে শুরু করে বালুবাবু থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের অবস্থা কি একটু দেখে নিন, এটা দেখে জ্ঞান করে নিতে বলবেন। দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে বিদায় নেন। বিদায় দিতে দিতে আমি একটা কথা বলবো, কানে নিয়ে চলে যাবেন। অনুরোধ একটাই, ইচ্ছা লাগলে ভোট দেবেন। না বিলাস দিয়ে আর হবে না, এই নামাজ শুরু হবে। শোনো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আমার এটাই যে আপনারা ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। ভালো লাগলে খামচিহ্নকে ভোট দেবেন, না ভালো লাগলে ভোট দেবেন না, কিন্তু ভোটের জন্য প্রতিবেশী সম্পর্ক নষ্ট করবেন না, এই ভোটের জন্য আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবেন না। ভোট আসবে যাবে, নেতা দিল্লি যাবে, নেতা কলকাতায় যাবে, আর ভোটের জন্য আপনারা মারামারি হানাহানিতে জড়াবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আচ্ছা একবার ফ্ল্যাশটা জ্বালান, সবার যখন ইচ্ছে যাচ্ছে। ওই ছাদে যারা আছেন ভাইরা, তারাও ফ্ল্যাশটা একটু জ্বালান তো, মোবাইলের ফ্ল্যাশটা একটু জ্বালান তো, একটা স্লোগান হবে বলছে। মা বোনেরা আপনাদের মোবাইলের যে টর্চ লাইটটা আছে অন করুন তো, মায়েরা অন করুন তো, আরো অন করো যারা আছে। বাকি আছে তো কজন, ওই ছাদে যারা আছেন, ওই দিকে যারা আছেন, ওই মাথায় যারা আছেন, একটু স্লোগানটা কুতুব ভাই দাও বলা যায়। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। এ চুপচাপ খামে ছাপ, চুপচাপ খামে সাপ, চুপচাপ খামে সাপ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ইনকিলাব।